আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বর্তমান সময়ের প্রেক্ষাপটে অনলাইন শিক্ষা কার্যক্রমের গুরুত্ব অনস্বীকার্য। আর এরই ধারাবাহিকতায় আজ অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক, কেমব্রিজ স্কুল, তোমাদের মাঝে ইংলিশ গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক চেঞ্জিং সেন্টেন্স সেটা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা এসো আমরা চেঞ্জিং সেন্টেন্সের একটি টপিক এখানে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। তো এই টপিকটি নিয়ে এই টপিকের কিছু রুলস নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু চেঞ্জিং সেন্টেন্স অত্যন্ত লেন্দি একটা সিলেবাস, তোমরা জানো এখানে বিভিন্ন আইটেম রয়েছে, অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, এরপরে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, ডিগ্রি, সিম্পল, কমপ্লেক্স। তো যাই হোক, আমরা আজকে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ যে রুলস রয়েছে এই রুলসের কিছু গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আজকে আলোচনা করব। তো এসব আমরা এখন রুলসে চলে যাই। তো শিক্ষার্থীরা আমরা এখন রুলস 1 লিখব। তো রুল 1 আমরা লিখব সেটা হচ্ছে অক্সিলারি ভার্বযুক্ত অক্সিলারি ভার্বযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম। তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি অক্সিলারি ভার্বযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করার নিয়ম লিখেছি। তো তোমরা জানো যে অ্যাসার্টিভ সেন্টেন্সের দুই প্রকার অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে, একটা হলো অ্যাফার্মেটিভ, হ্যাবোধক, একটা হলো নেগেটিভ। তো আমি অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটা আগে লিখছি। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী হবে সেটা দেখো। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখো স্ট্রাকচারটা হবে এরকম। প্রথমে আমরা লিখব অক্সিলারি ভার্ব। সেন্টেন্সে যে অক্সিলারি ভার্বটা দেওয়া থাকবে তাহলে আমি লিখতেছি সেন্টেন্সে প্রদত্ত, আমি সেন্টেন্সটা সংক্ষেপে লিখলাম, সেন্টেন্সে প্রদত্ত অক্সিলারি ভার্ব, অক্সিলারিটাও সংক্ষেপে লিখলাম, অক্সিলারি ভার্ব প্লাস এরপরে আমি লিখবো এন অ্যাপোস্ট্রফি টি, যেহেতু এটা অ্যাফার্মেটিভ তো এন অ্যাপোস্ট্রফি টি দিতে হবে। এরপর লিখবো আমি লিখছি সাবজেক্ট সহ সেন্টেন্স এর বাকি অংশ, সব শেষে কোশ্চেন মার্ক। তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে রুলসটা লেখানো হয়েছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে অ্যাফার্মেটিভ ফর্মটা আছে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, স্ট্রাকচারটা কী হবে, সেন্টেন্সে প্রদত্ত অক্সিলারি ভার্ব, এরপর আমরা এন অ্যাপোস্ট্রফি টি দিব, এরপর সাবজেক্ট সহ সেন্টেন্সের বাকি অংশ, এরপর কোশ্চেন মার্ক। আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাচ্ছি। তো সেক্ষেত্রে দেখো এখানে যে এক্সাম্পল লেখা হচ্ছে দে আর প্লেয়িং ক্রিকেট। তো এখানে এটা অ্যাফার্মেটিভ ফর্মে আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এটাকে যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে কী হবে, আমাদের সেন্টেন্সে প্রদত্ত অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্বটা আমরা দেখছি আর বি ভার্ব এটা। তো এই অক্সিলারি ভার্বটা আমরা নিয়ে আসবো, তাহলে এখানে ক্যাপিটাল লেটার হবে, সেন্টেন্সের শুরুটা আমরা ক্যাপিটাল লেটার জানি। আর এরপর আমরা কী লিখবো দেখো, তাহলে অক্সিলারি ভার্ব পেয়ে গেলাম, এরপরে এন অ্যাপোস্ট্রফি টি দিয়ে দিলাম। নেক্সট আমাদের কি আসবে,
এরপর সাবজেক্ট সহ সেন্টেন্সের বাকি অংশ। সাবজেক্ট এখানে কি দেখো, সাবজেক্ট দিয়ে, তো এটা সব বাকি অংশ যে আছে সেই অংশটা আমাদের লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখে ফেলি বাকি অংশ, সাবজেক্ট সহ দিয়ে আরেন্ট দে প্লেইং ক্রিকেট। সবশেষে আমাদের কি কোশ্চেন মার্ক, আমরা কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। তাহলে দেখো এখানে আমরা অ্যাফার্মেটিভ ফর্মের যে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ ফর্মের ইন্টারোগেটিভটা আমরা করে ফেললাম, অক্সিলারি ভার্বটা আগে আনলাম, এরপর এন অ্যাপোস্ট্রফি টি দিয়ে এবার সাবজেক্ট সহ বাকি অংশ লিখে ফেললাম। তাহলে আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর আমি নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেটা হবে সেটা দেখাচ্ছি। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখো কী হবে, আমরা সেন্টেন্সটা নেগেটিভ থাকলে কী লিখব, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সে প্রদত্ত অক্সিলারি ভার্ব সেটা আমাদের লিখতে হবে। এরপরে যেটা করতে হবে সেটা হলো সেন্টেন্সটিতে নো বা নট থাকলে বাদ দিতে হবে। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো সাবজেক্ট সহ বাকি অংশ লিখতে হবে, সাবজেক্ট সহ বাকি অংশ। সবশেষে কোশ্চেন মার্ক। হ্যাঁ, তাহলে এখন দেখো নেগেটিভের ক্ষেত্রে কী হবে, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী হবে, সেন্টেন্সে প্রদত্ত অক্সিলারি ভার্বটা লিখবো, এরপর সেন্টেন্সটিতে নো নট থাকলে অবশ্যই এটা আমাদের বাদ দিতে হবে, আর আমাদের সাবজেক্ট সহ বাকি অংশ লিখে কোশ্চেন মার্ক লিখবো। তো এক্সাম্পলে চলে যাই আমরা। He was not doing the work. দেখো এটা নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সে নেগেটিভ ফর্মে আছে, তো এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে প্রথমে আমাদের কী করতে হবে, সেন্টেন্সে প্রদত্ত অক্সিলারি ভার্ব যেটা ওয়াজ আছে ওয়াজটা আমরা নিয়ে নিলাম। এরপরে দেখো নটটা আমাদের এটা বাদ দিতে হবে, এটা আমরা নিতে পারবো না, এটা আমাদের বাদ। এরপর সাবজেক্ট সহ বাকি অংশ, তার সাবজেক্ট কী আছে হি, এরপরে বাকি অংশ হলো ডুইং দ্য ওয়ার্ক। এর শেষে কোশ্চেন মার্ক। তাহলে আমাদের নেগেটিভটা হয়ে গেল। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের দুইটা ফর্ম আছে, তোমার অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুইটা ফর্মই আমরা শিখে ফেললাম। অ্যাফার্মেটিভ থেকে কীভাবে ইন্টারোগেটিভ করতে হয়, নেগেটিভ থেকে কীভাবে ইন্টারোগেটিভ করতে হয়। নেগেটিভের ক্ষেত্রে এখানে এন অ্যাপোস্ট্রফি হবে না, যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ, আর নট নো থাকলে এগুলো বাদ দিতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপর আমরা রুল 2 করব। রুল 2, অক্সিলারি ভার্ববিহীন, মানে অক্সিলারি ভার্ব থাকবে না এক্ষেত্রে, মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হবে সেন্টেন্সটা। ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম। তো এটা আমরা স্ট্রাকচারটা লিখি। স্ট্রাকচার প্রথমে আসবে ডু অথবা ডাজ অথবা ডিড। আচ্ছা, সেক্ষেত্রে এখানে ডুটা কখন হবে, যদি সেন্টেন্সে ভার্ব 1 থাকে তাহলে আমরা ডু লিখবো, আর ভার্ব 1 এর সাথে এসবিএস থাকলে ডাজ লিখবো, আর ভার্ব 2 থাকলে মানে ভার্বের পাস্ট ফর্ম সেক্ষেত্রে ডিড হবে। এরপরে আমরা লিখবো এন অ্যাপোস্ট্রফি টি প্লাস সাবজেক্ট সেক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা এখানে রুলসটা দেওয়া হয়েছে, রুলসের স্ট্রাকচারটা দেওয়া হয়েছে। অক্সিলারি ভার্ববিহীন সেক্ষেত্রে আমাদের ডু ডাজ ডিড যে কোনো একটা নিতে হবে, এরপরে এন অ্যাপোস্ট্রফি টি দিতে হবে, এরপর সাবজেক্ট ভার্ব 1,
এরপরে বাকি অংশ, এরপরে সবশেষে কোশ্চেন মার্ক। তাহলে এখানে আমরা ডু কোথায় বসাবো? এখানে ভার্ব ওয়ান বলতে আমরা কি বুঝি? এটা আমরা জানি যে ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা ভার্ব ওয়ান বলি, আর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যখন এস বা ইএস থাকবে তখন সেটা হবে, তখন সেখানে আমরা ডাজ বসাবো। আর যখন ভার্ব টু থাকবে মানে ভার্বের পাস্ট ফর্ম, সেটাকে সেক্ষেত্রে আমরা ডিড বসাবো। তাহলে আসলে আমরা এক্সাম্পলে চলে যাই, তাহলে তোমাদের জন্য ক্লিয়ার হবে। তো আমরা এক্সাম্পল থেকে বিষয়টা একটু ক্লিয়ার করতে পারবো। তো সেক্ষেত্রে এখানে দেখো হেনা ড্রোস আ পিকচার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হেনা সাবজেক্ট আর ভার্ব হলো ড্র। তো ড্র এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান বলি আমরা যেটাকে। তো এটার সাথে কিন্তু এস যুক্ত আছে, ঠিক আছে? ড্র হলো প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান, এর সাথে এস যুক্ত আছে। তাহলে আমাদের কি আসবে? ডেফিনেটলি দেখো ভার্ব ওয়ানের সাথে এস বিএস হলে আমরা কি নিব? ডাজ। তাহলে আমরা ডাজ লিখে ফেলি, ডাজ। নেক্সট আমাদের কি আসবে? এন অ্যাপোস্ট্রফি টি, যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হ্যাবোধকের ক্ষেত্রে, তাহলে আমরা এন অ্যাপোস্ট্রফি টি দিলাম। নেক্সট আমাদের আসবে সাবজেক্ট। সাবজেক্ট কি আছে আমাদের? হেনা। তাহলে হেনা, এখানে হেনা লিখি আমরা। হেনা যেহেতু প্রপার নাউন, তাহলে এখানে হেনা ক্যাপিটাল লেটারে হবে শুরুটা, হেনা। নেক্সট আমাদের কি আসবে? ভার্ব ওয়ান। তাহলে আমাদের কিন্তু ড্রোসটা কিন্তু ভার্ব ওয়ান না, ড্র হলো ভার্ব ওয়ান। তাহলে আমরা ড্র লিখবো, এই এসটা থাকবে না এখানে, ভার্ব ওয়ানে এস বাই এস আইন যে থাকে না, শেষে আমরা লিখবো বাকি অংশ পিকচার, সবশেষে কোশ্চেন মার্ক, ঠিক আছে? তাহলে আমাদের কি হলো? ডাজেন্ট হেনা ড্র আ পিকচার। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। এরপর 2 নম্বর আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, যেহেতু এখানে ডিডের ব্যবহারটা আছে, পাস্ট টেন্স একটা দেখাই। দেখো এখানে দে ওয়েন্ট টু স্কুল। তো আমরা এখানে ওয়েন্ট যে ভার্বটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ভার্বের পাস্ট ফর্মে আছে, তার মানে ভার্ব টু গো, গোর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট। তো সেক্ষেত্রে আমাদের কোনটা আসবে? আমরা বলছি ভার্ব টু হলে আমাদের কি আসবে? ডিড। তাহলে এখন আমরা ডিডটাকে ব্যবহার করব। তাহলে আমরা লিখে ফেলি ডিড, যেহেতু এটা ভার্ব টু গোর পাস্ট ফর্ম ওয়েন্ট, তাহলে ডিড লিখলাম। এরপরে এন অ্যাপোস্ট্রফি টি দিতে হবে আমাদের, ডিডেন্ট। এরপরে আমাদের সাবজেক্ট হলো দে। এরপরে এই যে আমাদের এখানে বলা কি ছিল? ভার্ব ওয়ান। সাবজেক্ট হলো দে, এরপরে আমাদের ভার্ব ওয়ান। তাহলে আমরা ওয়েন্টের ভার্ব ওয়ান কি বলো শিক্ষার্থীরা? গো। তাহলে আমরা কি লিখবো? গো। এরপরে টু স্কুল, সবশেষে কোশ্চেন মার্ক। যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স অবশ্যই কোশ্চেন মার্ক দিতে ভুলবে না। তাহলে কি হলো? ডিডেন্টস দে গো টু স্কুল। আর যদি এটা নেগেটিভে আসে সেক্ষেত্রে কিন্তু এরকম যদি থাকে হি ডাজ নট গো টু স্কুল বা শি ডাজ নট গো টু স্কুল, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই অক্সিলারি ভার্ব যে আছে ডু ডাজটা আগে আনতে হবে, বা ডিড থাকলে সেটাকে আগে আনতে হবে। আর ওই যে নেগেটিভের ক্ষেত্রে যে এর আগেও যে বললাম, সেক্ষেত্রে কিন্তু ওই নো নট এটা বাদ যাবে, বাদ গিয়ে তারপরে কিন্তু আমাদের সাবজেক্ট সহ বাকি অংশ লিখতে হবে, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা রুলটা বুঝতে পেরেছো। এরপর আমরা আরেকটা রুল নিয়ে আলোচনা করব, রুল 3 হবে এটা। তো শিক্ষার্থীরা দেখো আমাদের যে রুলটা, সেটা হলো রুল 3, নোবডি, নো ওয়ান বা নামযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম। তো এটা হলো তোমার এই যে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের সবচেয়ে সহজ একটা রুল, এটা খুবই সহজ। তো আমি স্ট্রাকচারটা লিখে দিচ্ছি, তোমরা দেখো এখানে নোবডি, নানের পরিবর্তে হু প্লাস কোশ্চেন মার্ক। দেখা একেবারে সহজ, নোবডি নয় নানের পরিবর্তে আমরা শুধু হু বসাবো, এরপরে আমরা বাকি অংশ লিখবো যা থাকে ভার্ব থেকে, বাকি অংশ সম্পূর্ণটাই লিখতে হবে, দেয়ার উইল বি নো চেঞ্জ। নেক্সট আমরা কোশ্চেন মার্ক বসিয়ে দেবো। এক্সাম্পল দেখো, তো
শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ আমরা লিখলাম নান দিয়ে, এখানে নান দিয়ে শুরু হয়েছে, নান ক্যান অ্যাভয়েড ডেথ। তো এই ক্ষেত্রে আমরা কী করবো, এটাকে দেখো এই নান বা নোবডি এটা বাদ যাবে, এটার পরিবর্তে মানে এটা বাদ গিয়ে আমাদের কী হবে, সেক্ষেত্রে আমাদের হু চলে আসবে, এটার পরিবর্তে হু লিখবো আমরা। নেক্সট আমাদের ভার থেকে এই সম্পূর্ণ অংশটি লিখতে হবে। শেষে কোশ্চেন মার্ক। তাহলে এখানে আমরা কী পেলাম দেখো, হু ক্যান অ্যাভয়েড ডেথ। এটাকে আরেকভাবেও করা যায়, সেটা হলো অক্সিলারি ভার্বটা যদি আমরা আগে নিয়ে আসি সেভাবে এভাবেও করা যায়, দেখাচ্ছি। তবে এটা কিন্তু সহজ, যেটা এখন করা হলো, এটাকে আমরা ক্যানটা আগে এনেও করতে পারি, অক্সিলারি ভার্বটা ক্যান, তখন আবার এনিওয়ান লিখতে হবে, ঠিক আছে। ক্যান এনিওয়ান, নানের পরিবর্তে এনিওয়ান হবে, ক্যান এনিওয়ান। নেক্সট আমরা ভার্বটা লিখবো অ্যাভয়েড ডেথ। এটা এইভাবে করা যায়, ঠিক আছে। ক্যান এনিওয়ান অ্যাভয়েড ডেথ অথবা হু ক্যান অ্যাভয়েড ডেথ। তবে হু ক্যান অ্যাভয়েড ডেথ এটা সহজ বেশি, শুধু হুটা বসিয়ে দিলেই এক্ষেত্রে আমরা মানে সহজেই জিনিসটা করতে পারছি। তো আশা করি শিক্ষার্থীরা আজকে যে রুল করানো হলো এই রুলগুলো তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। আগামীতে পরবর্তীতে বাকি রুলসগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফিজ।